মুহূর্তে সুপ্রিম কোর্টের যে নির্দেশ জানিয়ে আমরা আলোচনা করছি সেই নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি মনে করছেন সরাসরি লাইভ TV9 বাংলায় জানাবেন তিনি। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে। সুমন, একেবারে আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি তার বক্তব্য রাখবেন, যেটা পরিষ্কার হয়ে গিয়েছে যে দুই বিচারপতির যে সংঘাত তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল এবং সেই সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে যে দুই যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দুই নির্দেশেই কিন্তু স্থগিতাদেশ থাকছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি ফোনে রয়েছেন, তারপরে তিনি আমাদের সাথে কথা বলবেন। যেমনটা তোমাকে বলছিলাম লিমা, যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বিচারপতি সৌমেন সেনের দ্বন্দ্ব এবং এজির সঙ্গে তার যে দ্বন্দ্ব তা কিন্তু একেবারে প্রকাশ্যে চলে এসেছিল, যেটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সৌমেন সেন সম্পর্কে মন্তব্য করেছিলেন এবং তারপর সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে একটি কগনিজেন্স নেয় এবং সুপ্রিম কোর্টে হিয়ারিং এর পর কিন্তু তারা বলে দিয়েছে বিচারপতি সৌমেন সেন বা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তারা এই মামলা সংক্রান্ত যা যা নির্দেশ দিয়েছিলেন তাতে কিন্তু স্থগিতাদেশ বসে যাচ্ছে। আমার সাথে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশবাবু, কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্ট ঠিক কাজটি করেছেন। সেটা হচ্ছে দুজন বিচারপতি নয়, দুটো বেঞ্চের, সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, তাদের মধ্যে একটা দেখা যাচ্ছে নির্দিষ্ট আদেশ নিয়ে মতান্তর আছে। এখন বিষয়টা সুপ্রিম কোর্ট তারা সুমতো কগনিজেন্স নিয়েছেন। আপাতত কলকাতা হাইকোর্টের মামলাগুলো তারা স্থগিতাদেশ রেখেছেন। তার কারণ সুপ্রিম কোর্ট হয়তো শুনবেন, শোনার পর হয়তো সুপ্রিম কোর্ট মামলা ফেরত পাঠিয়ে দিতে পারেন অথবা তদন্তের নির্দেশ দিতে পারেন। মনে রাখবেন, অভিযোগটা কিন্তু একটা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ ছিল যে ছাত্র ভর্তির ক্ষেত্রে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে ছাত্র ভর্তির ক্ষেত্রে প্রচুর বেনিয়ম হয়েছে এবং এ রাজ্যে তো আমরা দেখেছি যে নিয়োগ নিয়ে কি চূড়ান্ত দুর্নীতি হয়। সবটাই তো পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে। সেই পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করেই এক সিঙ্গেল বেঞ্চ তিনি তদন্তের আদেশ দিয়েছিলেন। ডিভিশন বেঞ্চে তড়িঘড়ি করে সেটাকে স্থগিতাদেশ দেওয়াটা বাঞ্ছনীয় নয় বলেই সওয়াল করা হয়েছে এবং আমরাও তাই মনে করি। এখন আমার দৃঢ় বিশ্বাস যে সুপ্রিম কোর্ট মামলাটা ফেরত পাঠিয়ে দিয়ে তদন্ত জারি রাখার কথাই বলবেন। কিন্তু বিশেষভাবে একটা কথা বলুন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি যেমনটা বললেন দুটো বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তাদের মধ্যে মতান্তর বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, কিন্তু সেই মতান্তরের জন্য জল সুপ্রিম কোর্ট অবধি গড়াচ্ছে। কোন জায়গায় এই পর্যায়ে পৌঁছলে এটা হয়? সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে এই জন্যেই যে সিঙ্গেল বেঞ্চ তিনি ডিভিশন বেঞ্চের যে আদেশ, সে ভুল হোক ঠিক হোক সেটাকে অগ্রাহ্য করছেন। সেখানেই একটা আইনি জটিলতা, সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেটা করতে গিয়ে তিনি তার আদেশে পরিষ্কার একজন বিচারপতি সম্পর্কে কিছু অস্বস্তিকর মন্তব্য করেছেন। যে অস্বস্তিকর মন্তব্য যদি তা সত্য হয় তাহলে এটা দুর্নীতির গভীরে যাবে, আর যদি না হয়ে থাকে তাহলে বোঝাই যাবে এটা বিভ্রান্তিমূলক। সুপ্রিম কোর্ট হয়তো এবং সঠিক কারণে মনে করেছেন যে কলকাতা হাইকোর্টের মতো হাইকোর্টে এরকম একটা ঘটনা ঘটছে, সেখানে সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত তার হস্তক্ষেপ করা প্রয়োজন, তাই করেছেন। রাজ্যের হয়ে সওয়াল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সওয়াল করছেন কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিরা। তারা তো কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত, তো সিপিএম কংগ্রেসের জোট ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠবে। তো আইনজীবীরা তার পেশাগতভাবে যে কোনো মক্কেল হয়ে হাজির হতে পারেন, তার সঙ্গে তিনি কোন মতাদর্শে বিশ্বাস করেন তার সম্পর্ক নেই। ওটা খুব ভ্রান্ত ধারণা যে তিনি একটি রাজনীতি করেন বলেই তিনি অন্য রাজনৈতিক কোনো মতাদর্শের মামলা নিতে পারবেন না, সেটা ঠিক না। কিন্তু এটা বিস্ময়কর যে এত বড় দুর্নীতি, যে দুর্নীতি নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই হচ্ছে, সেই দুর্নীতিমূলক অভিযোগের ক্ষেত্রে তারা নেবেন কি নেবেন না এটা তাদের বিচার্য বিষয়, কিন্তু কে দাঁড়াচ্ছেন না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিকাশবাবু, আমি একটা প্রশ্ন করবো, আপনি দয়া করে রাগ করবেন, আপনি কি মমতা ব্যানার্জির হয়ে মামলা লড়বেন? না, সেটা তো আমার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তো বহু বিজেপি বা বহু তৃণমূল যারা বিপদে পড়েন তাদের হয়ে মামলা করি, এটা তো নথিবদ্ধ আছে, সেটা বড় কথা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন মামলাটা আমি নেব কি নেব না, সেটা আমার নিজস্ব বিবেচনার উপর নির্ভর করে। কিন্তু প্রথমত হচ্ছে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলরা যখন রাজ্যের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করছেন, কংগ্রেস যারা কর্মী তাদের কাছে কি বার্তা যাচ্ছে? আরেকটা প্রশ্ন বিকাশবাবু, এই যে বিচারপতিদের মধ্যে বেঞ্চের মধ্যে এই যে ঝামেলা, এটা তো সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থা নিয়ে একটা অন্যরকম বার্তা যাচ্ছে। না, সেটা না, বরং এটাই বোঝা যাবে যে বিচার ব্যবস্থায় যে বিভিন্ন স্তর আছে এটা সাধারণ মানুষরা জানেন না, হয়তো জানেনও। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়া যায়, ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাওয়া যায়, সেই পদ্ধতিতেই গেছে। ওটা কোনো বিচার্য বিষয় না, ওটা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। যারা অনেকেই জানেন না তারা হয়তো বিভ্রান্ত হবেন,
কিন্তু যে কথা আপনি বললেন সেটা কংগ্রেস কর্মীদের ব্যাপার, যে কংগ্রেস কর্মীরা কি এর জন্য বিভ্রান্ত হচ্ছেন না, দুঃখ পাচ্ছেন না, সেটা নির্ভর করবে তাদের ব্যাপার। আর কপিল সিবাল তো কংগ্রেসে নেই, তিনি তো এখন সমাজবাদী পার্টির মনোনীত সাংসদ। অভিষেক মনু সিংভি রয়েছেন, অভিষেক মনু সিংভি বলতেও পারে যে তিনি এখানে এমপি হয়েছেন তৃণমূলের সমর্থন নিয়ে। সেই জন্যেই কে কী বলবেন না বলবেন তাদের নিজস্ব ব্যক্তিগত নৈতিকতা, ব্যক্তিগত বোধ বুদ্ধির ওপর নির্ভর করে, এর জন্য কোনো একটা সরল রেখা টেনে দেওয়া যায় না। বিকাশবাবু, আমি সাধারণ মানুষ, আমি কলকাতা হাইকোর্টে যাই বিচার পেতে, সেখানে আমি দেখতে পাচ্ছি আমার অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশ দিচ্ছেন মিনিট খানেকের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে সেখানে স্টে চলে আসছে, আবার দুজন ইনি দাগিয়ে দিচ্ছেন উনি ভুল করছেন, ইনি দাগিয়ে দিচ্ছেন ইনি ভুল করছেন। আমার তো কলকাতা হাইকোর্টের উপর আস্থা উঠে যাবে। উল্টোটা হবে, যে তাহলে বিচার প্রক্রিয়ায় বিচারপতিরা তারা বিভিন্ন মতামত শুনে তবে তো আদেশ দেন। এটা আমার ইচ্ছে মতো আদেশ হয় না। আমার অভিযোগের কতটা গুরুত্ব আছে, কতটা তার তথ্য ভিত্তিক, বুঝতে পারছি। সুমন, এখান থেকে একটা প্রশ্ন করতে চাইবো তোমাকে, তুমি যদি প্লিজ বিকাশ রঞ্জন বাবুকে এই প্রশ্নটা রাখো, যে একটু আগে জ্যোতির্ময় যে কথা বলছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় পার্টি হতে চাইছেন, এই বিষয়টা একটু যদি বুঝিয়ে বলেন বিকাশ রঞ্জন বাবু। হয়তো সুপ্রিম কোর্টে গিয়েছে, মানুষের ভরসাস্থল এইটাই যে আজকে কলকাতা হাইকোর্ট তার দৃঢ় অবস্থানের ফলে দুর্নীতির পর্দা একের পর এক উন্মোচিত হচ্ছে। এই পার্টির এই মামলার পার্টি হতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন কথা, আপনি এটাকে কি বলবেন? আমি জানি না কেন, এটা তো আমি তো পরামর্শ দেওয়ার লোক নেই। এটা থেকে বরং এটা প্রমাণ হচ্ছে যে তিনি দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, তাই দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা হলেই তিনি আতঙ্কে ভয় পাচ্ছেন। আচ্ছা, এই যে আপনি আমাকে একটা কথা বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা যেই হন, মেডিকেলে ভর্তির নির্দেশে একটা মামলা, সেই মামলা এইভাবে ডিভিশন বেঞ্চ মিনিট খানেকের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে মৌখিক অর্ডার কি স্টে করে দিতে পারে? সেটাই প্রশ্ন উঠছে যে ডিভিশন বেঞ্চের অধিকার আছে, আইনগত অধিকার আছে ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়ার, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে সেই পদ্ধতি প্রকরণ নিয়ে প্রশ্ন উঠছে। এটা এমন কি জরুরি ছিল যে এটা এই মুহূর্তেই কোর্টে গিয়ে মেনশন করলেন একজন আইনজীবী, কাগজ নেই, পত্র নেই, নথি নেই, সঙ্গে সঙ্গে স্টে? প্রশ্নটা এইখানে উঠছে। প্রশ্নটা হচ্ছে তোমার ব্যবহারগত প্রশ্ন, অধিকার প্রয়োগগত প্রশ্ন, কিন্তু অধিকার নিয়ে কোনো প্রশ্ন নেই। চাকরি প্রার্থীদের কাছে ভগবান অভিজিৎ গাঙ্গুলি, তার কাছ থেকে একটার পর একটা মামলা এইভাবে সরে যাচ্ছে, সে যে কোনো কারণেই হোক, তারা তো হতাশ হয়ে পড়ছেন বিকাশবাবু। না, তা কেন? চাকরি প্রার্থীরা কোনো একজন ব্যক্তি বিচারপতির উপর তো নির্ভরশীল নন, তারা নির্ভরশীল বিচার প্রক্রিয়ার উপরে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো বিচার প্রক্রিয়ার একটা নির্দিষ্ট পথ ঠিক করেছেন, সেই পথে উনি দ্রুততার সঙ্গে বিচার করতে চাইছেন এবং সফলও হচ্ছেন, অনেক দুর্নীতি উন্মোচিত হচ্ছে। কিন্তু যারা দুর্নীতিবাজ তাদের অনেক শক্তি, তাদের অনেক টাকা, তারা চাইবেন এই মামলা ক্রমশ ঝুলিয়ে রাখতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, টাকা দিয়ে। মানে তাদের প্রায়োগিক মামলা করতে গেলে তো খরচ লাগে, যদি 5টা 10টা 25টা মামলা করেন, হচ্ছে আমরা দেখছি তো। এবং প্রকারান্তরে তাদের এই দুর্নীতির ফলে যারা লাভবান হয়েছেন তাদের পক্ষেই সরকার দাঁড়াচ্ছেন, বেনামে দাঁড়াচ্ছেন সরকার তাদের পক্ষেই মাঝে মাঝে আদালতে সওয়াল করছেন। মুশকিলটা এইখানে, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদের শক্তি সামর্থ্য খুব কম, এই বারে বারে দিল্লি মামলা গেলে পরে তাদের পক্ষে যাওয়া সম্ভব না। এই চেষ্টাটাই ওরা করে যাচ্ছেন বিভিন্ন প্রক্রিয়ায়, প্রচুর টাকা ওদের আছে, সেটা কোনো একজন নেতা করুন বা তিনি কিছু শিখণ্ডী খাড়া দিয়ে করুন, কারা করে করুন, সেটাই হচ্ছে এখন। আর কিছু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ যে কোনো ডিভিশন বেঞ্চে স্থগিত হতে পারে, সেটা বিচারের যেমন ধারা আপনি বললেন, কিন্তু আমি একটা হিসেব করে দেখলাম যে একাধিক নির্দেশ তাই সোমেন সেনের ডিভিশন বেঞ্চে পরপর স্থগিত হয়েছে, একাধিক সিদ্ধান্ত রয়েছে, এগুলো আফোল্ডও করা হয়েছে। এবং এই যে স্থগিত করার ধরন নিয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন তুললেন এবং ভরা এজলাসে তুললেন, এইটা এর আগে কোনোদিন কলকাতা হাইকোর্টে দেখেছেন? হ্যাঁ, এই তো বললাম যে পদ্ধতি প্রকরণ নিয়ে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে, মূল বিষয় থেকে সরে গিয়ে এখন পদ্ধতিগত দিক থেকেই প্রশ্ন উঠে যাচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ডিভিশন বেঞ্চের আদেশে মানব না এটা না বললেই পারতেন, সেটা একটু হয়তো তিনি অনেক বেশি আবেগতাড়িত হয়ে করেছেন। ডিভিশন বেঞ্চের উচিত হয়নি এই মামলায় পদ্ধতি না মেনে স্থগিতাদেশ দেওয়া। এই সবটাই তৈরি হচ্ছে কিভাবে আমি প্রয়োগ করবো আমার ক্ষমতা তার উপরে, কিন্তু মামলার যে বিচারের যে মূল বিষয়বস্তু সেটা নিয়ে কিন্তু এখনও কোথাও কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
বিচারপতিদের বিষয়ে যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে বিচারপতিদের কাছে এই যে একাধিক পেন্ডিং ইস্যু, চাকরি প্রার্থীদের ইস্যু, এগুলো কি সঠিকভাবে মানে হবে, আদৌ সময় লেগে যাবে না? আমি তো সে কথাই বললাম যে যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতির ফলে লাভবান হয়েছেন, তারা বিভিন্ন প্রক্রিয়ায় চেষ্টা করছেন মামলাগুলোকে প্রলম্বিত করা। তারা বিভিন্ন প্রক্রিয়ায় চেষ্টা করছেন যে তাদের বেআইনি চাকরি যা হয়েছে এটা যেন টিকে থাকে, এবং সেটাকে সমর্থন করছেন রাজ্য সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা। বহুদিন লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়ে দেওয়া এসএসসির মামলাগুলো একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছে। সেই ডিভিশন